আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত পূর্ণাঙ্গ নোট। এই নোটের মানে সিআরপিসির সর্বশেষ টপিক হচ্ছে 11। টপিক 11তে আছে ড্রাফটিং। তো ড্রাফটিং তো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট শেষ হয়ে গেলে আমরা ড্রাফটিং শুরু করব, ফাইনাল টাচ কোর্সের অংশ হিসাবে, তাই না? টপিক 10, শর্ট নোটস বা টিকা সমূহ। কি কি আছে? আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ বা কগনিজেন্স অফেন্স। সিআরপিসির ধারা 4 এর উপধারা 1 এর দফা এফ এখানে আছে কি, এ ধারার বিধান মতে এই আইনে দ্বিতীয় তফসিল বা অন্য কোনো আইন অনুযায়ী যে অপরাধের জন্য আমলি আদালতে বিনা অনুমোদিত বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে বা মামলা তদন্ত শুরু করতে পারে, তাকে কি বলে? আমলযোগ্য আমলযোগ্য অপরাধ। অপরাধ বলে। এটা 154 ধারায় আমলযোগ্য অপরাধের এফআইআর হয়, তাই না, এজাহার হয়। উদাহরণস্বরূপ 302 ধারায় শাস্তিযোগ্য খুনের অপরাধ একটি আমলযোগ্য অপরাধ, হ্যাঁ, জি কগনিজেবল অফেন্স। তো এটা আমলযোগ্য মামলা, কগনিজেবল কেস কি, ওই একই ধারাতেই কিন্তু আছে। মানে যে ওই আমলযোগ্য অপরাধের যে মামলা সেটাই কগনিজেবল কেস। একই বিষয় পড়লে বুঝতে পারবেন। অনুসন্ধান বা ইনকোয়ারি, এটা কেতে আছে? এই আইনের অধীন কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত কোনো অনুসন্ধান, কোনো বিচার কার্যক্রম বা তদন্ত অনুসন্ধানের অন্তর্ভুক্ত নয়। বুঝতে পেরেছেন? জি জি তার মানে বিচার কার্যক্রম বা তদন্ত অনুসন্ধানের অন্তর্ভুক্ত নাই। তদন্ত করবে কি? পুলিশ, ঠিক আছে। জি স্যার। তদন্ত বা ইনভেস্টিগেশন, এটা আয়ে আছে। দেখেন, ইনভেস্টিগেশনেও আয় আছে, মিল আছে। এই আইনের অধীন সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে পুলিশ কর্মকর্তা কর্তৃক বা ম্যাজিস্ট্রেটের নিকট হতে অনুমোদন প্রাপ্ত অন্য কোনো ব্যক্তি কর্তৃক, অন্য কোনো ব্যক্তি বলতে একটা চেয়ারম্যানও তদন্ত করতে পারে। স্থানীয় চেয়ারম্যানকে কিন্তু তদন্ত দেয়। একটা জি তাই স্যার। এলাকার গণ্যমান্য ব্যক্তি, কোনো মসজিদের ইমামও তদন্ত করতে পারে। একটা স্কুল প্রধান শিক্ষক তদন্ত করতে পারে। বুঝতে পেরেছেন? জি সকল জি স্যার। কার্যক্রমকে তদন্ত বলে। কোনো অপরাধের অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে যাচাইয়ের উদ্দেশ্যে তদন্ত পরিচালিত হয়। গ্রেপ্তার সংক্রান্ত স্মারকলিপি বা মেমোরান্ডাম অফ অ্যারেস্ট কি, এটা সম্পর্কে আমরা 86 এতে পড়েছিলাম, ঠিক আছে। 46। এটা পড়ে নেবেন। জি 46 এতে পড়েছিলাম, পড়ে নেবেন। হুলিয়া বা প্রোক্লামেশন কি, তার 87তে আছে। কেউ যদি হাজির না হয় বা হাজির হয়ে মানে নিজের আত্মপক্ষ সমর্থন করছে না, সেক্ষেত্রে তাকে হাজির হওয়ার জন্য ঘোষণাপত্র জারি করতে হয়। দ্যাট ইজ প্রোক্লামেশন। আগে কিন্তু কি, রাজার আমলে ঢোল পিটিয়ে দেওয়া হতো, হ্যাঁ, জি মানে শোনেন 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 বলে ঢোলে বাড়ি দেয়। আর একজন কি, একটা রাজার কি থাকে, কাপড়ে লেখা একটা চিঠি থাকে, ওটা খুলে একজন পড়ে আর একজন ঢোলে বাড়ি দেয়, জি ঠিক আছে। এটাই হচ্ছে হুলিয়াজারি জি বা ঘোষণা। তাই এটা এখন কি, সে পেপারে দিতে হয়। এবং 30 দিনের কম নয়, মানে মিনিমাম 30 দিন সময় দিবে, বেশিও দেওয়া যেতে পারে। ঘোষণা দিয়ে দেয়, ঠিক আছে। লটকেও জারি করা যেতে পারে, এটা বিধান আছে। এবং পেপারে প্রকাশ করা যেতে পারে। এবং এখন তো আবার ওয়েবসাইটেও করা যাবে, তাই না? জি শান্তিরক্ষার মুচলেখা বা বর্ণ 107 ধারায় আছে, আমরা পড়েছি অলরেডি প্রথম দিকে। কোথায়? প্রিভেনশন অফ অফেন্স মেবি 3 নম্বর টপিক আছে, পড়ে নেবেন। স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারি 148 ধারায় কোনো ম্যাজিস্ট্রেট বা তার অধীনস্থ কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো মামলায় প্রয়োজনে গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তির উদ্দেশ্যে সরজমিনে যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে তাকে স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারি বলে। এমসিকিউ এই প্রশ্নটা বারবার আসে। আমি রেখেছি একটু অতিরিক্ত জানানোর জন্য, তাই না? প্রবলেমেটিক প্রশ্ন যদি এগুলো থেকে টার্গেট করে বা ছোট ছোট 2 নম্বর, 1 নম্বরের, 1.5 নম্বরের প্রশ্ন আসে, তাহলে পারবেন, তাই না? জি স্যার। পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষা, মানে পুরো ওভারঅল সিআরপিসি কে কাভার করার জন্য এই যেখান থেকে টাচ করিনি সেখানে এখানে নিয়ে আসার চেষ্টা করছে। 161 ধারা পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষার কথা বলা হয়েছে। তদন্তকার পুলিশ কর্মকর্তা বা আইও যারা ঘটনা তথ্য ও পরিস্থিতির সাথে পরিচিত বা সাক্ষী, তাদের মৌখিকভাবে পরীক্ষা করবেন। এটাও আছে, আপনারা পড়ে নেবেন। আচ্ছা, সংশ্লিষ্ট সমস্ত প্রশ্নের জবাব দিতে সাক্ষী বাধ্য নন, কিন্তু যে প্রশ্নের জবাব দিলে সে নিজে ফৌজদারি
তে দোষারোপ মানে ফৌজদারি দোষারোপে দণ্ডে বাজেয়াপ্তিতে জড়িত হবে, উক্ত প্রশ্নের জবাব দিতে সাক্ষী বাধ্য নয়। মানে নিজে যদি ফেঁসে যায় তাহলে প্রত্যেক বিবৃতি পৃথক ও সত্য রেকর্ড লিপিবদ্ধ পূর্বক প্রণয়ন করতে হবে। এটা এমসিকিউ নোটে আছে, সেটাকে একটু দেখে নিলে আরো ভালো হবে। স্বীকারোক্তি বা জুডিশিয়াল কনফেশন 164 ধারায় আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, সেটা জুডিশিয়াল বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হলে সেকেন্ড সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু কি করতে পারবে, 164 ধারায় জবানবন্দি গ্রহণ করতে পারবে। এটা কখনো পুলিশ করতে পারে না। হ্যাঁ। জি তদন্ত অনুসন্ধানকালে বিচার শুরুর পূর্বে, বিচার শুরু হয়ে গেলে আদালতে দাঁড়িয়ে দোষ স্বীকার করলে সেটা কিন্তু কনফেশন না, সেটা দোষ স্বীকার করার পরে সেটার ভিত্তিতে কি সাজা দিয়ে দেওয়া যাবে, তাই না? চার্জের সময়, জি চার্জের পরেও কিন্তু দোষ স্বীকার করা যায়, বিচার শুরুর পরেও। মানে আবার সাবাই সাক্ষীর সময় দোষ স্বীকার করা যায়। তখন ওই চার্জের সময় দোষ স্বীকার করলে যে ইফেক্ট, একই ইফেক্টে সাজা দিয়ে দিবে। বা পরে আসামির দোষ স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি লিপিবদ্ধ করেন তাকে দোষ স্বীকারোক্তি বলে। হ্যাঁ। 364 ধারার বিধান মতে নথিবদ্ধ বা স্বাক্ষরিত করে তদন্তকারী বা বিচারকারী ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত স্বীকারোক্তি প্রেরণ করতে হবে। কোনো আসামি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন, তথা স্বেচ্ছায় স্বীকারোক্তি প্রদান করবে মর্মে বুঝিয়ে বলার পর, স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর তার নিচে উক্ত ম্যাজিস্ট্রেট স্বাক্ষর স্মারক মন্তব্য সহ স্বাক্ষর করবেন। তার মানে একটু মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন যে সে কিসের ভিত্তিতে, যে ভয় দেখানো হয়নি, তাকে বুঝিয়ে বলা হয়েছে, এগুলো থাকবে। হ্যাঁ। আমি যে মামলার জি কথা বললাম না, যে মার্ডার হয়েছে অটো গাড়ির ছিনতাই করতে গিয়ে, জি জি সেখানে কিন্তু দোষ স্বীকারোক্তি ছিল, আমি এক পলক দেখেছি। যদিও দেখাটা এই সময় অবৈধ, চার্জশিট দেওয়ার পরে অফিসিয়ালি সেটা দেখা যায়, তো এই সময় দেখাটা অবৈধ, কিন্তু আমি এক পলক সেটা দেখেছি। তো ফর্মে কি কি ফরম্যাট থাকে, স্মারক স্বাক্ষর কিরকম থাকে, সেইটা আমি বুঝলাম। হ্যাঁ, প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা হলো। তো সেটা কি লেখা আছে সেটা আমি প্রকাশ করছি না, কারণ সেটা তো দেখাই অবৈধ, কিন্তু সেটা আমি জি জি প্রকাশ করলে সেটা আরো খারাপ হবে। যে ম্যাজিস্ট্রেট 164 ধারায় কোনো আসামির স্বীকারোক্তির নেতৃত্ব দিবেন, সংশ্লিষ্ট মামলায় বিচারের এখতিয়ার থাকা তার নিষ্প্রয়োজন। আচ্ছা, আমি যে বলছি সেটা নিয়ে গল্প করব, তখন তো আমি বলবো 164 ধারায় কি কি বলেছে, কিন্তু মামলা নাম্বার, মামলা কোথায় হয়েছে, হ্যাঁ, জি জি একেবারে স্পেসিফিক ডিটেলস দিব না, আসামির নাম হাইড করব বা ছদ্মনাম ব্যবহার করব, তাহলে সেটা করা যেতে পারে, তাই না? জি স্যার পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট 173 ধারায় আছে, চার্জশিট বা এফআইআরটি দিবে, তাই না? জি পুলিশ কর্তৃক কোনো মামলার তদন্ত শেষে উক্ত বিষয়ে প্রস্তুতকৃত লিখিত প্রতিবেদনে পুলিশ প্রতিবেদন বলে। মানে লিখিত যে প্রতিবেদন দিবে, রিপোর্ট দিবে, সেটাই পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট। কোনো পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সংশ্লিষ্ট আদালতে পুলিশ প্রতিবেদন পেশ করে থাকেন। মানে যে কোনো আইও, সাব ইন্সপেক্টর সেটা করুক না কেন তদন্ত, বা যদি পিবিআই কে তদন্ত দেওয়া হয়, পিবিআইও কিন্তু ওসির মাধ্যমে সেটা জমা দিবে, ঠিক আছে? আচ্ছা না সরি, একটু ভুল হয়ে গেল, পিবিআই দিলে পিবিআই এর কিন্তু আলাদা দপ্তর আছে, তো পিবিআই তাদের দপ্তরের মাধ্যমেই দিবে। আর কোন থানার ওসি কে যদি দায়িত্ব দেয় তাহলে ওসি নিজে তদন্ত না করে তার অধীনস্থ কাউকে আয়োগে তো তদন্তের তাহলে দায়িত্ব দিল, বলে একজন আয়োকে সাব দিল, হ্যাঁ, ইন্সপেক্টর দিন। সাব জি ইন্সপেক্টরকে দিল, তো সাব ইন্সপেক্টর আয়োর পক্ষে, আয়ো হচ্ছে ওসির পক্ষে তদন্ত করে আবার ওসি কে জমা দেবে, ওসি সাইন করবে, আয়ো সাইন করবে, মামলা চলে যাবে কার কাছে? আচ্ছা আদালতে আদালতে, জুডিশিয়াল নথিতে যুক্ত হয়ে যাবে। পুলিশ প্রতিবেদন সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে প্রস্তুত করতে হবে, মানে হাইকোর্টের ফর্ম, যেটা তফসিল 5-এ আছে সিআরপিসির। কোনো মামলার তদন্তের ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযোগপত্র বা চার্জশিট, যেটা সংক্ষেপে সিএসও বলা হয়, হ্যাঁ, সিএস আসছে কিনা জি এটা আমাদের বারবার দেখতে হয়, এবং ঘটনার সত্যতা পাওয়া না গেলে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট ট্রু বা এফআরটি, বা সংক্ষেপে ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট বলা হয়, দাখিল করা হয়। ঠিক আছে? তার মানে জি পুলিশ রিপোর্ট প্রধানত দুই প্রকার, একটা চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট ট্রু, এফআরটি, সিএস আর এফআরটি। ওকে। আবার মিক্সড অবস্থাতে হতে পারে, দুইটার মিক্স সংমিশ্রণে, যে তার মানে একাধিক আসামি আছে, দুইজনকে এফআরটি দিল, দুইজনকে চার্জশিট দিল, মানে দুইজন অপরাধ করেছে দুইজন করেনি। আবার একই একজনই আসামি বললো যে 5টা ধারায় মামলা হয়েছে, 2টা ধারা থেকে অব্যাহতি দিল, 3টা ধারাতে
অপরাধ করেছে বলে বললো। তার মানে দুইটা ধারা জি জি এফআরটি হয়ে গেল আর তিনটা ধারায় চার্জ গঠন হলো। বুঝতে পেরেছেন? তার মানে এটা জি হচ্ছে স্যার। কি ওই সংকর বা সম্মিশ্রণে। জি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন বা ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট 73 এ, খুবই গুরুত্বপূর্ণ না? এমসিকিউ আমরা বারবার পড়েছি। জি স্যার। এটা কে চাইতে পারে? পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, তদন্তের তত্ত্বাবধানকারী সমপর্যায় সম্পন্ন কোনো কর্মকর্তা অগ্রগতি সম্পর্কে রিপোর্ট চাইবে এবং সেটা ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন আকারে জমা দিবে। কে? আইও। কাদেরকে? এদেরকে। এবং এটার ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কাউকে কি কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। কোনো আদালত জি অব্যাহতি দেওয়ার পরে পরে যদি তার নামে আবার চার্জশিট আসে, তাহলে তাকে বলবে আর ঘুমিয়ে লাভ নেই, আবার আদালতে আসেন, বিচারের সম্মুখীন হন। ঠিক আছে? জি সুরতাল রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট। সুরতাল রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট হলো কোনো অস্বাভাবিক মৃত্যু, যেটা আনন্যাচারাল ডেথ, সংক্ষেপে ইউডি। ইউডি বা ইউডি কেস বলে। যেমন খুন, আত্মহত্যা বা দুর্ঘটনার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা বা অনুমতিক্রমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের প্রাথমিক পর্যবেক্ষণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তৈরি করে একটি প্রতিবেদন, যা মৃত্যুর আপাত কারণ নির্ধারণ করে। পোস্টমর্টম করলে প্রকৃত কারণ জানা যাবে, তাই না? জি স্যার। 174 ধারা বিধান মতে পুলিশ রেজুলেশনস অফ বেঙ্গল, যেটাকে পিআরবি, হ্যাঁ, পুলিশ কিন্তু পিআরবি এবং সিআরপিসি দুইটাই ফলো করে। আর আমাদের কিন্তু পিআরবি ফলো করতে হয় না কোর্টে। কিন্তু পিআরবি জি জানলে লাভ কি হবে? পুলিশ তদন্ত করতে গিয়ে কোনো প্রসিডিউরাল মিস্টেক করেছে কিনা, সেক্ষেত্রে ওই তদন্ত রিপোর্টটাকে প্রশ্নবিদ্ধ করা যায়। তার মানে আইন জানা আচ্ছা। শেষ নাই। যদিও পিআরবি পুলিশের জন্য, কিন্তু অ্যাডভোকেটদের দপ্তরেও বা অ্যাডভোকেটদের চেম্বারেও কিন্তু আমরা পিআরবি রাখি। মানে পুলিশ কোনো গাফলতি করছে কিনা সেটা তো খুঁজে বের করতে হবে, তাই না? জি জি তাহলে ওই ফাঁক দিয়ে আসামিকে বের করা যাবে জামিনে এবং খালাসে। উল্লেখ্য নিয়ম অনুযায়ী, আচ্ছা, এই নিয়ম অনুযায়ী প্রস্তুত করা হয়, সেখানে মৃতদেহের অবস্থা, আঘাতের চিহ্ন এবং পারস্পরিক বিবরণ লিপিবদ্ধ থাকে। রিসিন্ডার কর্পেস মানে কবর থেকে মৃতদেহ তুলে ফেলা বা খনন করে বের করা, এক্স হিউমেশন, বা সাধারণত কোনো তদন্তের জন্য ভুল শনাক্তকরণ হলে মৃতদেহ অন্য কোথাও স্থানান্তরের জন্য করা হয়। অনেক সময় এক জায়গায় কবর দেওয়া হয়েছে, সেটা তুলে অন্য জায়গায় কবর দেওয়া হতে পারে, সেটাও ডিসেন্টার কর্পেস বলা হতে পারে। এবং সেই সংক্রান্ত যদি মামলা থাকে, মামলা সে যদি ভিকটিম হয়, তাহলে অবশ্যই আদালতের অনুমতি লাগবে, আদালতের প্রসিডিউর অনুসারে করতে হবে। আর যদি এমনি একটা সাধারণ ব্যক্তি মারা গেছে, তার কবর তুলে অন্য জায়গায় যদি স্থানান্তর করতে চায়, তাহলে কোনো, এটা মামলার তো বিষয় না, তাই না? জি স্যার। এটা এটা আপনার ধর্মীয় অনুমতি বিষয়। লাগবে। ধর্মীয় ভাব বা গাম্ভীর্য মেনটেন করে সেটা করা যাবে। 176 ধারা বিধান মতে মৃত্যুর কারণ সম্পর্কে ম্যাজিস্ট্রেটের অনুসন্ধানের উদ্দেশ্যে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা বা অনুমতিক্রমে এটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। সেখানে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মৃতদেহকে তার সমাধি হতে তুলে আনা হয়। এখানে সমাধি শব্দটা ব্যবহার করেছি, শুধু কবর না, এখানে যে কোনো ধর্মের মানুষকে তোলা যেতে পারে, তাই না? কবর বলতে শুধু জি মুসলমানকে বোঝায়, সমাধি বলতে সকল ধর্মের মানুষের মৃতদেহ যেখানে সৎকার করা হয় সেখানে বোঝানো হতে পারে, তাই না? জি। আর যে হিন্দুকে পুড়িয়ে ফেলা হয়েছে, তার তো আর সম্ভব না এটা, তাই না? না স্যার। মানে তার যে মৃতদেহ কি হয়ে গেল, একেবারে ভস্ম হয়ে বিলীন গেল। বিলীন হয়ে গেল, ভস্ম হয়ে গেল। সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল। সংক্ষিপ্ত বিচার হলো কম গুরুতর অপরাধের দ্রুত, সরল ও কম আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া, যেখানে সাধারণত বিচার অল্প সময়ের মধ্যে সাক্ষ্য প্রমাণ শুনে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, বিচারক সিদ্ধান্ত নেবে অল্প সময়ের মধ্যে। এর উদ্দেশ্য হলো কম জটিল ও লঘু অপরাধে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা, যা বড় দীর্ঘ বিচার প্রক্রিয়া এড়াতে সাহায্য করে। 260 ধারায় আছে, মনে পড়ছে না? এমসিকিউ পড়েছেন। জি স্যার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বেঞ্চ। ম্যাজিস্ট্রেট বেঞ্চ বলতে একাধিক বিচারক যেখানে বসে থাকে, দ্যাট ইজ বেঞ্চ। আচ্ছা। নিম্নোক্ত মামলার সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।
তো এইটা আমরা এমসিকিউ নোটে এটা দেখে রেখেছি। এই লিস্টটা পড়ে নিলে হবে, বোঝানোর কিছু নাই। আগে 10,000 পর্যন্ত ছিল, এখন যদি সম্পত্তি চুরি বা আত্মসাৎ বা চোরাই মাল গ্রহণ সম্পত্তি রিলেটেড অপরাধ হয়, তাহলে 10,000 টাকাকে এটা এনহ্যান্স করে কত হয়েছে, 5 লক্ষ টাকার সম্পদ হয়েছে। 5 লক্ষ টাকা পর্যন্ত সামারি ট্রায়াল করা যাবে, 5 লক্ষ টাকা প্লাস হয়ে গেলে সামারি ট্রায়াল করা যাবে না। না। সবগুলো প্রায় পেনাল কোডের বিষয়। আর শেষ একটা দেওয়া আছে, গো মহিষাদি পশুর অধিকার প্রবেশ আইন। তার মানে কোনো ফসলের জমিতে মানুষ ঢুকলে সেটাকে ট্রেসপাস বলা হবে, কিন্তু এখানে পেনাল করে তখন অপরাধ হবে। কিন্তু গরু মহিষ গবাদি পশু যদি প্রবেশ করে, এখানে গরু মহিষ বলতে ছাগল, গরু, মহিষ, ভেড়া, ঠিক আছে, মানে বিশেষ এই করে টাইপের গবাদি পশু, পশু যেগুলো। গবাদি পশু, ডোমেস্টিক অ্যানিমেল, তাই না? জি। কুকুরও হতে পারে ডোমেস্টিক অ্যানিমেল, ক্যাট হতে পারে। তো এরা যদি জি। প্রবেশ করে ফসল নষ্ট করে, তাহলে ওই আইনের 20 ধারায় অপরাধ, এবং সেটা অবশ্যই সামারি ট্রায়ালে নিষ্পত্তি করা যাবে। ডেথ রেফারেন্স কততে আছে? 374-এ আছে। জি। দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয় কাউকে, তাহলে এইটা কার্যকর করা হবে কিনা এটার জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে কি পাঠাতে হয়, পুরো নথি সহ একটা দরখাস্ত পাঠিয়ে দিতে হয়, তাই না? দ্যাট ইজ ডেথ জি। রেফারেন্স। ঠিক আছে। ডেথ রেফারেন্স জি পাওয়া যায় স্যার। 376 ধারা মতে। মহামান্য হাইকোর্ট বিভাগ কি করতে পারবে? ওই যে এই ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডাদেশ, ডেথ পানিশমেন্ট কি করতে পারবে? দণ্ড বাহাল বা আইনানুগ অন্য কোনো দণ্ডাদেশ দিতে পারে, যাবজ্জীবন দিল বা কমিয়ে 20 বছর দিল। দণ্ড বাতিল করতে পারবে, আসামিকে খালাসও প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের মেয়াদ অতিক্রম না হওয়া পর্যন্ত কিংবা দায়েরকৃত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অত্র ধারা বলে দ্বন্দ্ব অনুমোদনের আদেশ দেওয়া যাবে না। তার মানে আপিল চলছে, আপিল যদি 5 বছর চলে, এই 5 বছর ডেথ রেফারেন্স কার্যকর করা যাবে? না না স্যার। তাহলে আসামিকে ফাঁসি দিয়ে দিলে সেই আপিল চালিয়ে লাভ কি? আপিল তো পণ্ড হয়ে যাবে। তবে ন্যাচারালি ডেথ হলেও আপিল পণ্ড হয়ে যায়, সেটা আমরা দেখেছি, তাই না? জি স্যার। হ্যাবিয়াস কর্পেস। হ্যাবিয়াস কর্পেস কি? টু হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট, আদালতের সামনে মানুষকে হাজির করো। এটা রিট পিটিশনের মাধ্যমে করা হয়। সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টকে এই রিট করার অরিজিনাল জুরিডিকশন বা আদি এখতিয়ার দেওয়া হয়েছে। রিট শুধুমাত্র হাইকোর্টেই করা যায়, অন্য কোথাও নাই। তো জি। কারো যদি সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘন হয়, সেক্ষেত্রে রিট করা যায়। এখানে সিআরপিসিতে শুধুমাত্র একটা রিট, হেবিয়াস কর্পাসের কথা বলা হয়েছে। এছাড়াও আরো কিছু রিটের কথা বলা হয়েছে, আপনি চাইলে সংবিধানের 102 ধারা পড়ে নিতে পারেন, ঠিক আছে? সেখানে আরো কয়েকটি রিটের কথা বলা হয়েছে। তো 191 ধারা বিধান মতে হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তির আবেদন ক্রমে মহামান্য হাইকোর্ট বিভাগ কখনোই উপযুক্ত মনে যখনই উপযুক্ত মনে যখনই। করেন নির্দেশ দিতে পারবেন, হ্যাঁ। আপিল জি। কি ক্ষেত্রে? আপিল অধিক্ষেত্রের মধ্যে, আপিল অধিক্ষেত্রের মধ্যে এখানে বাংলাদেশে হাইকোর্ট একটাই, পুরো বাংলাদেশ তার আপিল অধিক্ষেত্রের মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? জি। আর যদি ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়াতে কিন্তু হাইকোর্ট একাধিক, প্রতিটা প্রদেশে, ঠিক আছে, একটা করে হাইকোর্ট। এক একটা জি। হাইকোর্ট, ঠিক আছে। তো যদি কেরালা হাইকোর্ট হয়, তাহলে কেরালার মধ্যেকার মামলার বিষয় তিনি কি করতে পারবেন? হেবিয়াস কর্পাস দিতে পারেন। উত্তরপ্রদেশের বিষয় দিতে পারবেন না। বুঝতে পারলেন? জি। কেন? কারণ ওই হাইকোর্টের এখতিয়ারের বাইরে, হাইকোর্টের এখতিয়ার ওই প্রদেশের মধ্যে সীমাবদ্ধ। ওকে। জি। তাহলে অবস্থানকারী কোনো ব্যক্তিকে ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ আদালতে হাজির করা। কারণ সমগ্র বাংলাদেশে আমাদের একটাই হাইকোর্ট, সেটার অধিক্ষেত্রে, হ্যাঁ। জি। তবে হাইকোর্ট বেঞ্চ একাধিক হতে পারে, কিন্তু হাইকোর্ট একটাই। সরকারি বা বেসরকারি হেফাজতে বেআইনিভাবে বা অযৌক্তিকভাবে আটক ব্যক্তিকে মুক্তি প্রদান। কেউ কিডন্যাপ করে কনফাইন করে রাখলো, পুলিশে রাখুক বা অন্য কোনো ব্যক্তি রাখুক, কোনো জেলে আটক ব্যক্তিকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করা, কোর্ট মার্শালে বা কমিশনারের নিকট বন্দীকে সাক্ষী হিসেবে হাজির করা। কোর্ট মার্শাল মানে আর্মি, নেভি, বিমান বাহিনী, তাদের যে অভ্যন্তরীণ মামলা। সশস্ত্র বাহিনীর যে মানে ওদের মানে অন্তর্গত যে হ্যাঁ, ব্যাপার আর কি। অভ্যন্তরীণ বিচার মামলায় যে বিভাগীয় যে। বিচার বিভাগ, সেটাই হচ্ছে কোর্ট মার্শাল। কোনো
বন্দীকে বিচারের উদ্দেশ্যে এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তরের জন্য, মানে এক জেল থেকে অন্য জেলে। অত্র ধারার জন্য সুপ্রিম কোর্ট সময় সময় বিধি প্রণয়ন করতে পারেন। অর্থাৎ অস্পষ্টতা আছে এই ধারায়, তাহলে চাইলে এই ধারার জন্য বিধি প্রণয়ন করে দিতে পারেন। ঠিক আছে, মানে যখন প্রয়োজন হবে তখনই। যখন প্রয়োজন হবে। অত্র ধারা বিধান নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন, ডিটেনশন মানে আটক, আইনের অধীনে আটক কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে রিট করে বা লাভ হবে না। ঠিক আছে, জি। হ্যাবিয়াস কর্পাস চেয়েও লাভ হবে না, দিবে না। কারণ অপরাধ প্রিভেন্ট করার জন্যই কি করা হয়েছে, এই মানে তাকে আটকে রাখা হয়েছে। তাকে আটকে রাখা হয়েছে, নাহলে তাকে ছেড়ে দিলে সে কিন্তু বড় ধরনের অঘটন করে ফেলবে। অপরাধ করবে, জি।